গো ফর ইট। তক্ষুনি ওদের দিকে এগিয়ে এলেন এক ভদ্র মহিলা। আয়নকে পেছন থেকে ডাকতেই ফিরে চাইল ও, হেসে হাত বাড়িয়ে দিল পরপর। গাঢ় হলো যারা, একটু পুরল বোধহয় বুকের ভেতর। পরপর নিজেকে বোঝালো, তুই জেলাস হচ্ছিস কেন? ওই হাসিটা কি তুই কিনে নিয়েছিস নাকি, যে অমন করে তোর বানর মশাই আর কারোর দিকে চেয়ে হাসতে পারবে না? প্রেমিকা সুলভ সত্তাটা হৈ হৈ করে উঠল মস্তিষ্ক জুড়ে। মানতে পারল না ওর ভাবনাগুলো। সেসবের পাত্তা না দিয়ে নেমে পড়লো মেয়েটা। অমনি ওর দিকে তাকালেন ভদ্র মহিলা, মধ্যবয়সী, জারার থেকে অনেকটা বড়। পরনে জারার মতোই জিন্স টপস আর ওভারকোট, তবে রংটা ভিন্ন। চওড়া হেসে হাত বাড়িয়ে দিয়ে পশ্চিমা ভাষাতেই বলল, হ্যালো মিস, আমি লরেন্টিন, এই স্কুলের এক্সিকিউটিভ ডিরেক্টর। কিছুটা অপ্রস্তুত হাসলো যারা। ছোট ছোট চুলগুলো কানের পেছনে গুজে আলগোছে হাত বাড়ালো সেও। অল্প ঝুঁকে আওড়ালো, হ্যালো ম্যাম, আমি সারা, নিউ ইয়র্ক ইউনি। মাঝপথে ওকে থামিয়ে দিলেন লরেন। হেসে বললেন, আমি জানি সবটা। আর হ্যাঁ, আমার সাথে কিন্তু এত ফর্মালিটিস করতে হবে না। আয়ান আগেই বলেছে আপনার ব্যাপারে। আমার সাথে আসুন, আমি ভেতরটা ঘুরিয়ে দেখাই আপনাকে। থমকালো যারা। ভদ্র মহিলা ভিতরে যেতেই ঠোঁট কিঞ্চিত ফাঁক হলো ওর। অবিশ্বাস নিয়ে চাইলো আয়নের দিকে। চোখের চাহনিতে স্পষ্ট বোঝালো। এটা কি হলো? পকেটে হাত গুজে দাঁড়িয়ে অফিসার। বকশি স্মাইলে ইশারা করলো এগিয়ে যেতে। সে আছে ওর সঙ্গে, ওর পাশে। ভরসা পেল একটু যারা। দম নিয়ে হাঁটা শুরু করার আগে তবুও পাশে এসে দাঁড়ালো আয়ান। বলিষ্ঠ হাতের মুঠোয় নাজুক হাতটা নিয়ে বলল, Are you ready for your new journey, Miss Butterfly? যারাও অল্প ঝুঁকে এলো অফিসারের দিকে। হার্টবিট বন্ধ করা চমৎকার এক হাসি দিল পরপর। আয়ান রুদ্ধশ্বাসে তাকিয়ে সেদিকে। পরপরই শুনল এক মোহনীয় কণ্ঠস্বর, ইয়েস, আই এম মিস্টার বানর মশাই। স্কুলটার ভিতরে বেশ পরিপাটি, যেন কোনো গোছানো বাসা। কিচেন কাউন্টার থেকে শুরু করে বাচ্চাদের প্রয়োজনীয় সব আছে এখানে। ক্লাসরুমের সামনে টানানো ব্যানারে চোখ আটকানো যারার, সেখানে রঙিন অক্ষরে লেখা হ্যাপি ফল। মেয়েটা মুগ্ধের মতো দেখলো সেসব। শখের বশে কতবার যে ভেবেছিল বড় হলে টিচার হবে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে গন্তব্য বদলালো, উদ্দেশ্য বদলালো। তখন মূলত লক্ষ্য বলতে ছিল বিদেশে পড়াশোনা করে আসতে পারা, এইটুকুই। আয়ানোর সে লক্ষ্যে যেন এগিয়ে দিল আরো এক ধাপ। বিমূর্ত ইচ্ছেগুলো হাত ধরে চূড়ায় আনলো। নিজের অজান্তেই ওর সুপ্ত বেরঙ্গিন বাসনাগুলোকে রং দিল এই মানুষটা। মিসেস লরেন ফিরলেন ওদের দিকে। জারার দিকে তাকিয়ে বললেন, আপনার পছন্দ হয়েছে আমাদের স্কুলটা? মেয়েটা লজ্জা পেল খানিক, ঠোঁট টিপল কৃতজ্ঞতায়। ভীষণ। তাহলে কাল থেকেই জয়েন করে ফেলুন। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমি ইমেল করে পাঠিয়ে দেব। ভদ্রমহিলা হাসি খুশি প্রকৃতির। কথাগুলো বলার সময়ও এক মুহূর্তের জন্য হাসি সরালো না তার মুখ থেকে। একটু আগে নিজের বোকা বোকা ভাবনায় যে মেয়েটার ফুলেছিল আক্রোশে, সে মেয়েটাই নিজের ভাবনাগুলোর উপর বিরক্ত হলো ভীষণ। কোণঠায় ঝুঁকে গেল সেই হিংসের টুকরো পাহাড়। ভদ্র মহিলা ওদের নিজের অফিস রুমে নিয়ে এলেন। নিজের হাতে কফি বানিয়ে এগিয়ে দিলেন ওদের সামনে। কত শত কথা বললেন তারপর। তার মাঝে সবচেয়ে বেশি ছিল আয়ানের দাদির কথা। কত ভালোবাসতো সে এই স্কুলটাকে, এখানকার বাচ্চাদের। যারা শুনল সেসব, মাঝপথে আর চোখে দেখে নিল পাশে বসা আয়ানকে। তখনই যেন সৌষ্ঠব পুরুষের সৌন্দর্য ঠিকরে এসে লাগলো নেত্রপল্লবে। গালের টোলগুলো ঝড় তুলল বুকের ভেতর। শুকিয়ে মরুভূমি হলো গলবিল। পানি? যারার প্রশ্নে থামলেন লরেন। পানির গ্লাসটা এগিয়ে ধরতে ঠক ঠক করে সবটা শেষ করলো ও। আয়ান উৎকণ্ঠিত, কাঁধে হাত রাখতে বুকের গতি বাড়ালো জারার। পরের কথাগুলো শুনলই না ভালো করে। কি জিজ্ঞেস করলো লোকটা ওকে? ও ঠিক আছে কিনা? একদম না, ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। কিছু একটা নিশ্চয়ই ওলট পালট হয়ে গেছে ওর।
মিডটাউন 7th এভিনিউ, ফ্যাশন অ্যাভিনিউ নামেও অনেকের কাছে পরিচিত এই জায়গাটা। ঠিক সামনেই টাইম স্কয়ার, মানুষের কোলাহলের ব্যস্ত রাস্তা, প্রজ্বলিত বিলবোর্ড, রঙিন বাতির আলোয় মোড়ানো চারপাশ, কানায় কানায় পূর্ণ দোকানগুলো। গধূলির আকাশে লাল মেঘের ভেলা, এলোমেলো শীতল বাতাস, পরন্ত বিকেলের বিদায় সারণী নিয়ে ছুটছে তারা। সূর্য ডোবার প্রতীক্ষায় বাতাবরণ। 8টায় সন্ধ্যা হয় এখানে, তার মানে এখনো 1 ঘন্টা বাকি। সে যাদের গাড়ি এসে থামলো একেবারে সময় মতো, না 2 মিনিট আগে না পরে। দরজা খুলে লম্বা পা ফেলে বেরিয়ে এলো মানুষটা। কালো বুট ও বরফের চিহ্ন ফেলতে দৃশ্যমান হলো বলিষ্ঠ গতর, সজাগ হলো নীলাভ অক্ষি যুগল। সতর্ক দৃষ্টি ফেললো আশেপাশে, সন্দেহজনক কিছু চোখে পড়ল না বটে, তবে হাতে থাকা ফোনে আরেকটা মেসেজ এলো ঠিক সেই মুহূর্তেই। দৃঢ় চোয়ালে সেদিকে তাকালো শেহজাদ। মিডটাউন ম্যানহাটন, গাড়ির স্টিয়ারিং হুইল আয়নের হাতের মুঠোয়, আঙ্গুলগুলো ছাড়া শুধু তালটুকু আবৃত ট্যাকটিক্যাল গ্লাভস দ্বারা। হেম চোখের দৃষ্টি সতর্ক। মিসেস লরেনকে বিদায় জানিয়ে বের হতে বিকেল গড়িয়েছে ওদের। এর মধ্যেই শহরের আকাশ জুড়ে ধূসর মেঘের আনাগোনা শুরু, বরফও পড়তে শুরু করেছে অল্প। এমন সময় সাবধান হয়ে গাড়ি চালানো জরুরি। তবে জারার হাবভাব মনোযোগ হারাচ্ছে অফিসার। সে যে খেই হারিয়ে চেয়ে আছে ওর দিকে। নীলাভ অক্ষি যুগলের সবটুকু ধ্যান তার আয়ানের ওপর। আর চোখে চেয়ে না দেখলেও বুঝতে পারলো মানুষটা। গাঢ় হলো বলিষ্ঠ শরীর, শুকনো ঢোক গিলল পরপর। গলার শ্লেষাটুকু উড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলো, আমরা তো প্রায় চলে এসেছি। তোমার কি কিছু কেনাকাটা করতে হবে? আফটার অল, কাল তুমি নতুন জয়েন করেছো। ভালোবাসি আপনাকে। থমকালো আয়ান। আচমকা মাঝ রাস্তাতে হার্ট ব্রেক কষতে হলো ওকে। চোখে দৃষ্টি প্রকট, যেন বিস্ময়ে ঠেলে বেরিয়ে আসতে চাইলো তারা। পুরোপুরি হজম হলো না কথাটা, বিভ্রমে শুধালো ফের। কি কি? সিটবেল্ট সহ ঝুঁকে এলো কাছাকাছি, কিন্তু আচমকাই অফিসারের ডিউটি বেল্ট হতে রিভলভারটা বের করে আনলো একটানে। ট্রিগারে আঙ্গুল বাঁকিয়ে ব্যারেল ঠেকালো ইউনিফর্মে আবৃত পাঁজরের পাশে। পরপর সোজাসুজি ওই বিস্ফোরিত নেত্রদয়ে তাকিয়ে বলল, ভালোবাসি আপনাকে। বিয়ে করবেন না মাই? কি হচ্ছে বুঝতে সময় নিল না পুলিশের মস্তিষ্ক। নিম্নাষ্ঠ দাঁতের ফাঁকে ফেলে হাসলো আয়ান। প্রহসনের সুরে চেয়ে দেখলো ওর বাটারফ্লাইকে, মনে মনে আওড়ালো, দ্যাটস মাই গার্ল। আমি কিন্তু 2বার সুযোগ দেব না। প্রথমবার জিজ্ঞেস করব, আর উত্তর না পেলে দ্বিতীয়বার সোজা। বলিষ্ঠ এক হাত শূন্যে উঠল অফিসারের। রিভলভারের অগ্রভাগ চেপে ধরলো চোখের পলকে, কিন্তু না সরিয়ে তুলে আনলো বুক বরাবর। মেয়েটাকে অবাক করে দিয়ে বলে বসলো, যদি তোমাকে উত্তর না দেওয়ার স্পর্ধা করি কখনো, যে শুট মি বাটারফ্লাই, দ্বিতীয়বার ভেবো না তখন। থমথমে গাল দুটো গোধূলির সাথে পাল্লা দিয়ে রং মাখলো সহসা। হাতটা অল্প বিস্তর কাঁপলো জারার। রিভলভারের অগ্রভাগ আয়নের বুকের সাথে দাবিয়ে বলল, কোনো কন্ট্রাক্ট ম্যারেজ নয় কিন্তু, সত্যি সত্যি বিয়ে। ইয়েস ম্যাডাম, সত্যি সত্যি বিয়ে। উত্তর পেয়ে ট্রিগার থেকে আঙুল সরালো মেয়েটা। স্পন্দনহীন আননে ভেসে উঠল জড়তা। রিভলভার ছেড়ে দিয়ে বিমূঢ় নেত্রে সামনে তাকালো। কি থেকে কি করেছে ও নিজেও জানে না। অফিসার নিজের রিভলভারটা হাতে নিয়ে ঘুরিয়ে টুরিয়ে দেখলো। ভাগ্যিস চেম্বারে কোনো গুলি ছিল না, নয়তো বিয়ে করার আগে বিয়ের ফার্স্ট নাইট জমের সাথে গিয়ে কাটাতে হতো ওকে। অপ্রস্তুতে হাসলো মানুষটা, যারার দিকে তাকিয়ে বলল, রিভলভার ঠিকই প্রপোজ করে, বিষয়টা কিন্তু ইউনিক হলেও কাজে দেয়। ইস, মানুষটা জানা না বিধেই দিন দিন রিজেকশনের হাত এত বাড়ছে। মেয়েটা হাসলো না, কুণ্ঠায় হাঁসফাঁস করলো ভিতরে ভিতর। প্রস্ত ফিরলো আয়নের দিকে। শুনুন, আমি আসলে ওভাবে। কথা পুরোটা শেষ করার আগেই অধৈর্যগোল অনুভব করলো ঠোঁটের উষ্ণতা। ঘটনার আকস্মিকতায় বিস্ফোরিত ওই নীল গহ্বর। অফিসারের সম্পূর্ণ আয়ত্তে ওর ওষ্ঠপুটে। তাকানোর ধরনে মাদকতা, তীব্র আসক্তি, যারা অটল থাকার চেষ্টায় অক্ষম হলো এবার। নরম হলো প্রকট অক্ষি যুগল। প্রকম্পিত ঠোঁটদ্বয় নিজে থেকে প্রশ্রয় দিতে চাইল অফিসারকে।
আর ঠিক সেই মুহূর্তেই তারও স্বরে বেজে উঠল আয়নের ফোনটা। কানে শব্দ যেতেই ছিটকে সরে আসলো ক্ষীণগতর, ঠোঁট কামড়ে মাথা নিচু করলো, ছোট ছোট চুলে ঢেকে গেল ইতস্তত আনন। অফিসার হাসলো নিঃশব্দে, তবে পকেট থেকে ফোনটা বের করতেই কপালে ভাঁজ পড়লো ওর। হাসান ভিলার ল্যান্ডলাইন নাম্বার থেকে কল। কে করলো ওকে? বিলম্বহীন রিসিভ হলো কলটা। অপর পাশে ক্ষীণ মেয়লি স্বর। আপনি মিস্টার আয়ান? আমি আরশি বলছি। এখন একটু দেখা করা যাবে? আমার হাতে খুব বেশি সময় নেই। ভিলার সামনে থেকে আয়ানের গাড়িতে উঠলো মেয়েটা, বসলো পিছনের সিটে। যারাকে দেখে প্রথমটা অবাক হলেও জিজ্ঞেস করলো না কিছু। আপাতত শেহজাদের বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। যারা আহত চোখে তাকিয়ে ওর দিকে। এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানি না। বিমর্ষ আনন আরশির, কণ্ঠে মলিন। প্লিজ রাগ করিস না, আসলে ফোনটাই তো নেই হাতে, তার উপর সবগুলো ঘটনা এত তাড়াতাড়ি ঘটলো যে জানানোর মতো সুযোগও। আচ্ছা আচ্ছা, ওসব পরেও বলা যাবে। এখন আমরা কি করব? প্রফেসরকে কিভাবে বাঁচাবো ওই মাস্ক ম্যানের হাত থেকে? বুঝলো এতক্ষণে যা বলার আয়ান হয়তো সবটাই বলেছে যারাকে। অফিসার গাড়ি স্টার্ট দিল সহসা। থমথমে আনন, বন্ধুর চিন্তায় শুকিয়েছে কণ্ঠনালী, তবুও গম্ভীর স্বরে আওড়ালো। আপাতত তুমি ভাবিকে নিয়ে বাসায় চলে যাও, আমি টিম নিয়ে যাচ্ছি 7th অ্যাভিনিউতে। একা সবটা হ্যান্ডেল করবে বললেই হলো নাকি? ও জানে ওই লোকটা কতটা সাংঘাতিক। ক্রস্ত দুপাশে মাথা নাড়ল আরশি। ও তো প্রস্তুতি নিয়েই এসেছে। ব্যাকপ্যাকে দড়ি, কাঁচি, ওভারকোটের পকেটে পেপার স্প্রে, সাথে পিঠে হারনেস পরানো স্নোবল। বলে উঠল, আমরাও যাব আপনার সাথে। থতমত খেলো আয়ান, ঘুরে না তাকিয়ে শুধালো, আমরা মানে? আমি আর স্নোবল। যারাও সমস্বরে মাথা নাড়ালো, তাগাদা দিয়ে আওড়ালো, আমিও যাব কিন্তু তোমাদের সাথে। হতাশ শ্বাস ফেলল অফিসার। তবে নাছোড়বান্দারা সবাই মাথা খারাপ করে দিল ওর। যাবে যখন বলেছে তখন যাবেই। গাড়ি ইউটার্ন নিয়ে স্থূল স্বরে বলল, ফাইন, যদি যেতে চাও তাহলে আমার কথা শুনতে হবে তোমাদের। আর ভাবি নড়ে চড়ে বসলো আরশি। তোমাকে যেতে দিতে রাজি হয়েছে শুনলে তোমার বর আমাকে রফা দফা বানাবে, তাতে কোনো সন্দেহ নেই। তবুও দিচ্ছে, কারণ থামলো অফিসার, শ্বাস ফেললো অনিশ্চয়তায়। আই হ্যাভ আ প্ল্যান। মিডটাউন 7th অ্যাভিনিউ, কাঁচ ও ধাতব কাঠামোয় আবৃত একটি আকাশচুম্বী ভবনের সামনে এসে দাঁড়ালো শেহজাদ। তার তীক্ষ্ণ দৃষ্টিতে সম্মুখের নিলাম স্ফটিক। শুনশান বিল্ডিং এর বেজমেন্টে ঢোকার মুখ। তবুও দৃঢ় কদমে ভিতরে ঢুকলো প্রফেসর। শূন্য গ্যারেজ এবং মেকানিক্যাল ইউটিলিটির একটি নিস্তব্ধ রুম ছাড়া চোখে পড়ল না কিছুই। যেন জনমানুষহীন গোটা টাওয়ারটা। অথচ কপালে চিন্তার ভাঁজের বদলে অধর বাঁকল শেহজাদের। থমথমে গরনে উপহাসের স্বর। থেমে থেমে আওড়ালো, What a pathetic loser. হিডেন ক্যামেরায় ওর গতিবিধি নখদর্পণে ছিল একজনের, আদির। কথাটা শোনা মাত্রই মুষ্টিবদ্ধ হাতটা সজোরে ফেললো ল্যাপটপের পাশে। পিবর কণ্ঠে আওড়ালো, Professor, you have no idea what this pathetic loser can do to you and to your family. আনত মুখে দাঁড়ানো লোকগুলো কাঁপলো ক্রাশে। গতরগুলো তটস্থ পরবর্তী আদেশের অপেক্ষায়। হুঙ্কার আসলো তখনই, লবিতে এসে লিফটে ওঠা মাত্রই বের হওয়ার সমস্ত রাস্তা বন্ধ করবি তোরা। আজকের সন্ধ্যায় যে কোনো একজন বাঁচবে, হয় আমি নয়তো সেই চাপ। ঠিক সেই সময় কেউ একজন পাশ হতে বলে উঠল। দুহাত একত্র করে থুতনিতে নিচে আনলো আদি। ঠোঁটের বাঁকে ফুটলো সূক্ষ্ম হাসি। মাস্কের আড়ালে ভ্রু নাচিয়ে বলল, There comes my future wife. 13 তলার পুরোটা জুড়ে রুফটপ, লিফটের যন্ত্রঘর আর ভেন্টিলেশন সিস্টেম ছাড়া তেমন কিছু নেই সেখানে। প্রফেসরের প্রতিটি কদম সতর্ক, চৌকস দৃষ্টি বহাল। তবিয়তে রাজত্ব করলো মানুষবিহীন ছাদের আনাচে কানাচে। ছাদের ঠান্ডা বাতাসে এলোমেলো উড়ল ওর ঘন চুল।
ওয়েলকাম প্রফেসর। পেছন থেকে আসা যান্ত্রিক শব্দে ঘুরে দাঁড়ালো শেহজাদ। ভ্রু বেঁকে এলো অমনি। দ্য মার্কসম্যান, কালো টি শার্ট আর জিন্স পরিহিত একটা লোক, স্কেলিংটন ট্যাটু করা বাইসেপস, আর সেই স্কেলিংটন মার্কসের আড়ালে লুকোনো তার আসল মুখ। যান্ত্রিক কণ্ঠটা শুধালো ইংরেজিতে। আরশি কোথায় প্রফেসর? আই গেস আমি তো তাকে ইনভাইট করেছিলাম তোমার সাথে আর বলা হলো না আদির। তার আগেই শেহজাদের এলোপাথারি ঘুষিতে উড়ে গিয়ে পড়ল পিছনটায়। প্রফেসর এগিয়ে এসে থাবা বসালো বুকে, টেনে তুলে ফের ছুঁড়ে মারলো ফ্লোরে। মাথার পিছনে গিয়ে লাগলো পাইপের সাথে। ব্যথায় অচেতন অবস্থা, তবুও হাসলো আদি। ঘন ঘন শ্বাস ফেললো শেহজাদ। মুষ্টিবদ্ধ আঙ্গুলের গ্যাট ফ্যাকাশে হলো রক্ত সরে। ক্ষিপ্র গতিতে এগিয়ে আসলো ফের। মাথার চুল ধরে টেনে তুললো আদিকে। ধারালো চোয়াল মটমট শব্দ তুললো সহসা। হিসিয়ে বলল, আমার ওয়াইফ এখানে আসবে সেটা তুই ভাবলি কি করে? ইজ দ্যাট সো? তৎক্ষণাৎ হাত দিয়ে কাউকে ইশারা করলো আদি। পেছনে ফিরল প্রফেসর। কাকে ইশারা করেছে বুঝে ওঠার আগে চক্ষু প্রকটর। অবিশ্বাসের তোপে রুগ্ধ গলবিল। শঙ্কায় শুকিয়ে এলো বুকের ভেতর, অস্পষ্টে আওড়ালো। আরুষি? মেয়েটার চোখ বাঁধা কালো কাপড় দিয়ে। ছাদে ওঠার সিঁড়ির গেট থেকে ওকে ঠেলে নিয়ে আসলো দুজন লোক। মুখে স্কেলিংটন মাস্ক, বিনম্র তাদের অবয়ব। আরশির ঠোঁটের উপর স্কচ টেপ, হাত দুটো বেঁধে রাখা হয়েছে পিছনে মুড়িয়ে। মোটা রশির দাগ পড়ে গেছে হয়তো সেখানে। কতক্ষণ ওরা আটকে রেখেছে ওকে? কি করে হলো এসব? ঝাপসা কণ্ঠস্বর শেহজাদের। অসহায় হলো ক্রুদ্ধ চোখ দুটো। সেই সুযোগে উঠে দাঁড়ালো আদি। আর সেদিকে এগিয়ে যেতে যেতে বলল, ওয়েল প্রফেসর, তুমি না বললে তোমার ওয়াইফ আসবে না এখানে, কিন্তু দেখো পাখি নিচে থেকে এসে ধরা দিয়েছে আমার খাঁচায়। প্রফেসরের গলার রগগুলো দপদপ করলো রোশানলে। বিমুর পাজোড়া এগিয়ে আসতে নিলেই চাপাতে বের করলো আদি। আরশির গলার নিচে ইস্পাতের ধারালো অংশটা লাগিয়ে বলল, হুম, একদম না। তুমি যে কয় পা আগাবে সেই কয়বার আমার চাপাতে চলবে তোমার আরশির গলায়। থমকালো শেহজাদ। ততক্ষণে ওকে ঘিরে ধরেছে আদির লোকগুলো। হুট করে পেছন থেকে হকি স্টিকের আঘাত বসালো কেউ একজন। এসে লাগলো পিঠ বরাবর। কংক্রিটের ফ্লোরে মুখ থুবড়ে পড়লো মানুষটা। তখনই চোখ থেকে কাপড়ের বাঁধনটা খুলে দেওয়া হলো আরশির। দৃষ্টির সামনে অন্ধকার থেকে পরিষ্কার হতেই দেখলো শেহজাদকে। উবু হয়ে পড়ে ওর মুখে। মুহূর্তে রক্তশূন্য হলো মুখখানা। ছটফট করলো ছুটে যেতে, কিন্তু পারল না। পাশে দাঁড়িয়ে আদি হেসে উঠল উৎকট শব্দে। প্রফেসর ঠিক যেভাবে ওর চুলগুলো টেনে ধরেছিল ঠিক সেইভাবে হাতটা উঠে এলো আরশির চুলগুলো টেনে ধরতে। কিন্তু ছুতে পারার আগেই উঠে দাঁড়ালো শেহজাদ। ঠোঁট কেটে গেছে, রক্ত ঝরছে অনবরত সেখান থেকে। তবুও পরিশ্রান্ত চোখে চেয়ে থেমে থেমে আওড়ালো, টু নট টাচ মাই ওয়াইফ। দেন ব্রেক ফর ইট। হাঁটু গেড়ে বসে ভিক্ষা চাও তোমার আরশিকে। কাম অন, ইউ ক্যান ডু ইট প্রফেসর। দাঁতে দাঁত পিষল শেহজাদ। তার কঠোর অবয়ব, অটল সত্তা নত হলো আদির সামনে। হাঁটু ভেঙে বসতেই অলস পায়ে এগিয়ে এলো লোকটা। ধূর্ত হাসলো প্রফেসরকে দেখে। পরপর সরিয়ে ফেললো নিজের স্কেলিংটন মাস্ক। দাঁতের সাথে লাগানো ভয়েস মডিউলেটরটা টেনে খুলে নিজের আসল কণ্ঠে বলে উঠল, দ্যাটস লাইক মাই ব্রাদার ইন ল। তোমার খেলা শেষ প্রফেসর। একবার শেষবারের মতো নিজের আদরের ওয়াইফকে দেখে নাও। বিক্ষুব্ধ শেহজাদ। চোয়ালের শিরাগুলোতে স্পষ্ট ক্রোধ, নীলাম্বরের আক্রোশের কালো ছায়া। সাজের ফিকে লাল আলোয় অঙ্গারের ন্যায় জল করছে তার চোখ জোড়া। হুট করে পিছনে এসে দাঁড়ালো আদির লোকগুলো। কাঁধ চেপে ধরে হাত জোড়া বেঁধে দিল প্রফেসরের। প্রহসনের সুর আদির গলায়, বলে উঠল, আচ্ছা, শুনেছি মরে যাওয়ার পর মানুষের কৌতূহল হয়। মৃত ব্যক্তির মৃত্যুর কারণ জানার জন্য তুমি মরে গেলে তোমার বউয়েরও নিশ্চয়ই এমন কৌতূহল হবে। শেহজাদ নিশ্চুপ। আদি নিজ থেকেই আওড়ালো ফের, বেশ, না হলে আমার তো একটা দায়িত্ব আছে তোমার বউকে সবটা জানানোর। বিদ্রুপাত্মক আদির কণ্ঠ তালু। চাপাতি ফেলে ট্যাটু করা হাতটা হাঁটুর ওপর রাখলো।
ঝুঁকে এলো শেহজাদের সামনে।